বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লিখিত আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে যা যা থাকছে। চাচি ভাতিজির কাণ্ড। ইয়েস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম। কাকে প্রথম সৎ হতে হবে? ওয়াদা। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে চাচি ভাতিজির কাণ্ড। শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসেরের বিধবা স্ত্রী শেখ হেলালের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন, মা তোমাকে তো পাই না, তুমি এত ব্যস্ত থাকো এই জন্য আমি আসিই না। খাটতে খাটতে তুমি একদম কাহিল হয়ে গেলে। একটা কাম করো মা, সপ্তাহে 2 দিন ছুটি দিয়ে দাও, কর্মচারীরাও খুশি হবে নে, আমরাও তোমারে পাবানে। আপনি ঠিকই তো কইছেন চাচি। একথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরের দিনই সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা করলেন। চারদিকে এবং পত্রপত্রিকায় সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল। পত্রপত্রিকায় আলোচনা সমালোচনার চাইতে বেশি গুরুত্ব সহকারে বিস্ময়ের সাথে যা বলা হলো তা হলো সরকারি নীতি নির্ধারকরা সপ্তাহের 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না। এমনকি মন্ত্রিসভার সদস্যরাও 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানতেন না এবং সপ্তাহে 2 দিন ছুটির দাবিও কেউ করেনি। তাহলে কার সাথে আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া হলো? এই নিয়ে পত্রপত্রিকায় অনেকদিন পর্যন্ত হইচই চলল। প্রশ্নই থেকে গেল, উত্তর মিলল না, কেউ জানতে পারল না, বুঝতেও পারল না, আবিষ্কার করতেও পারল না। এ যে চাচি ভাতিজির কাণ্ড। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে ইয়েস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম। প্রশাসনের কাজ শুধু প্রধানমন্ত্রী অথবা মন্ত্রীদের খুশি করা, বিশেষত প্রধানমন্ত্রীকে, বা যদি রাষ্ট্রপতি প্রধান নির্বাহী হন তাহলে রাষ্ট্রপতিকে খুশি করা। বাড়ির চাকর বা বাবুর্চিকে যদি মনিব কিছু হুকুম করেন তাহলে চাকর বা বাবুর্চিও মনিবকে তার হুকুমের ভালো মন্দ কিছু বলবে। কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ করলে সরকারের কর্মকর্তারা কখনোই নির্দেশের ভালো মন্দ সম্পর্কে প্রধানমন্ত্রীকে কিছুই বলবে না। মনিব যদি বাবুর্চিকে সকাল 10টা-11টায় বাইরের কাজের হুকুম করেন তাহলে বাবুর্চি মনিবকে বলবে, আমি এখন বাইরে গেলে রান্নার ক্ষতি হবে, আপনার খাওয়া দাওয়ার অসুবিধা হবে। কিন্তু প্রধানমন্ত্রী যে আদেশ দেন সরকারি কর্মকর্তারা সেই আদেশ মতোই কাজ করে যান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের প্রধানত কাজ হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে পকেটে কাগজ কলম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে হাজির হওয়া এবং প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে যখন যা বলবেন তা পকেটের কাগজ কলমে লেখা ও সেই মতো কাজ করে যাওয়া। এই কাজের ভালো মন্দ সম্পর্কে তারা কখনোই কোনো অভিমত দেন না, শুধু বলেন ইয়েস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম, রাইট ম্যাডাম। প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশের মধ্যে সরকারি কর্মকর্তারা ভালো ছাড়া কখনোই মন্দ কিছুই দেখেন না। এক্ষেত্রে কর্মকর্তাদের অভিমত হলো, ভালো মন্দর দায়ভার তো আমাদের না, আমরা সরকারি কর্মচারী, সরকার যা বলবেন বা যে নির্দেশ করবেন আমরা তাই করব। ভালো মন্দের দায় দায়িত্ব সরকারের। মার্শাল ল সরকার আসুক আর জনগণ কর্তৃক নির্বাচিত সরকারই আসুক, যখন যে সরকারই আসবে আমরা সরকারি কর্মকর্তা হিসাবে সেই সরকারের হুকুম হাকুম পালন করব। এই আমাদের কাজ। ভালো মন্দ কাজের হিসাব নিকাশ করার দায়িত্ব সরকার এবং যারা সরকার নির্বাচিত করেছে তাদের। সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে আমাদের একমাত্র কাজ সরকারকে খুশি করা। সরকারকে মানে প্রধানমন্ত্রীকে যত খুশি করতে পারবো আমরাও ততই সফল হতে পারবো। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে কাকে প্রথম সৎ হতে হবে? আমাদের দেশের যে করুণ অবস্থা, এই অবস্থায় কার প্রথম সৎ হওয়া প্রয়োজন, বা কাকে প্রথম সৎ হওয়া দরকার, বা কাকে প্রথম সৎ করা দরকার? সারা দেশের সমস্ত প্রশাসনের রন্ধে রন্ধে অসৎ ব্যক্তিদের যে অসততা, এই অসততার হাত থেকে মুক্তি পেতে হলে, দেশকে বাঁচাতে হলে প্রশাসনের কোনো ব্যক্তিকে প্রথম সৎ হতে হবে। এইরকম একটা চিন্তা, একটা ভাবনা এবং অনুসন্ধান দীর্ঘদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এই চিন্তা ভাবনা এবং অনুসন্ধানের একটাই ফল পাওয়া যাচ্ছিল না, আবার মাথা থেকেও এটা ফেলে দেওয়া যাচ্ছিল না। দেশের এই অহিংকল অবস্থায় প্রশাসনের কাকে প্রথম সৎ হওয়া উচিত, কে প্রথম সৎ হলে প্রশাসনের অসৎ ব্যক্তিরা নিয়ন্ত্রণে আসবে, মাথায় এই ভাবনাটা দূর না হতেই 1998 সালের জুলাই মাসে বাংলাদেশ বন বিভাগের কক্সবাজার রেস্ট হাউসে বন বিভাগের ডিএফওদের এক বৈঠক বসলো। প্রায় 20-25 জন ডিএফও বৈঠকে উপস্থিত হলেন। বৈঠকের আলোচ্য বিষয় হলো সরকার কর্তৃক নতুন সিসিএফ বা প্রধান বন সংরক্ষক নিয়োগদান প্রসঙ্গ। ডিএফওদের বৈঠকে আলোচনা হলো নতুন সিসিএফ প্রার্থী 5 জন। এই 5 জনের মধ্যে বর্তমানে যিনি সিসিএফ আছেন তিনি চাকরির মেয়াদ বাড়িয়ে সিসিএফ পদে আরও থাকতে চান এবং বাকি 4 জন সিসিএফ হতে চান। এই 5 জন সিসিএফ প্রার্থী আলাদা আলাদাভাবে ডিএফওদের কাছে ঘুষ বা চাঁদা হিসেবে মোটা অঙ্কের টাকা চাচ্ছেন। ডিএফওদের কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা নিয়ে সিসিএফ প্রার্থীরা নিজস্ব ব্যবস্থাপনায় ও নিজস্ব চ্যানেলে সিসিএফ হওয়ার জন্য বনমন্ত্রীকে ঘুষ দেবেন। এবং যেহেতু সিসিএফ একটি গুরুত্বপূর্ণ পদ, তাই এই পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর একটা সম্মতি বনমন্ত্রীকে নিতেই হবে।
আর এই সিসিএফ প্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা থেকে একটি বড় অংশ প্রধানমন্ত্রীকে বনমন্ত্রী দিতে হবে, নাইলে সিসিএফ পদে নিয়োগ দেওয়া হবে না। বনমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার এই প্রতিযোগিতায় যে প্রার্থী সর্বোচ্চ টাকা দেবেন তিনি সিসিএফ হবেন। এই জন্যই সিসিএফ প্রার্থীরা ডিএফওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছে। ডিএফওদের আলোচ্য বিষয় হলো, আমরা যে সিসিএফ প্রার্থীকে টাকা দেব, তিনি সিসিএফ না হয়ে যে প্রার্থীকে টাকা দেব না সেই প্রার্থী যদি সিসিএফ হয়ে যায় তাহলে তো আমাদের বদলি করে হেডকোয়ার্টারে নিয়ে কর্মহীন করে রাখা হবে। ডিএফও হিসাবে ফিল্ডে থেকে দেদারসে যে টাকা তারা কামাচ্ছে তা বন্ধ হয়ে যাবে। তাই সর্বসম্মতিক্রমে ডিএফওগণ সিদ্ধান্ত নিল যে সকল সিসিএফ প্রার্থীকে সমান টাকা দেওয়া হবে, এবং দেয়া হলেও তাই। যিনি নতুন সিসিএফ হয়েছেন আব্দুস সাত্তার, তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর টাকা একত্রে করে বনমন্ত্রীর কাছে না দিয়ে আলাদাভাবে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। নতুন সিসিএফ জনাব আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর অংশ বনমন্ত্রীর হাতে না দিয়ে সোজা চলে গেলেন ঢাকার বেইলি রোডের টাঙ্গাইল মিষ্টি ঘরের ঠিক সাথে লাগোয়া পিছনের 3তলা বিল্ডিংয়ের 12 নম্বর নিউ বেইলি রোডে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেশিয়ার কাম ছোট বোন শেখ রেহানার অর্ধবিকলাঙ্গ স্বামী শফিক সিদ্দিকী ঢাকঢোল পিটিয়ে তদবির করার চেম্বার খুলেছেন। সেখানে গিয়ে শফিক সিদ্দিকীকে না পেয়ে সিসিএ প্রার্থী আব্দুস সাত্তার গেলেন শেখ হাসিনা ও শেখ রেহানার মালিকানাধীন বিজয়নগরের সুং গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ম্যানেজার ইসলামকে তদবিরের বিষয় খুলে বলার পর ম্যানেজার ইসলাম সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তারকে সঙ্গে নিয়ে চলে গেলেন বনানীর আবেদ টাওয়ারের নিচতলায় অবস্থিত শেখ হাসিনা ও শেখ রেহানাদের মালিকানাধীন অপার রেস্টুরেন্ট ফাউন্টেন ফরচুন রেস্টুরেন্ট অ্যান্ড বারে। সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার এখানেই শফিক সিদ্দিকীর হাতে প্রধানমন্ত্রীর অংশটা দিলেন এবং তিনি নতুন সিসিএফ নিয়োগ পেলেন। তাহলে কি দাঁড়ালো? এদেশ থেকে দুর্নীতি দূর করতে, ঘুষ দূর করতে কাকে প্রথম সৎ হতে হবে? রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, তাকেই প্রথম সৎ হতে হবে। প্রধানমন্ত্রীর সততা আর দক্ষতাই মন্ত্রীরা সৎ হবে, তারপর সচিবরা। এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে গোটা দেশের ন্যায় ও সততার শাসন কায়েম হতে পারে। এই চিন্তার সাথে দিমাগ পোষণ করে ডক্টর নাজরিন বেগম ফ্যান্সি MBBS MOG OPD ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং তার স্বামী ডক্টর রহমতুল্লাহ বারি লাবলু MBBS SEM ও NI CDD শেরেবাংলানগর ঢাকা বলেছেন, সর্বপ্রথম জনগণকে সৎ হতে হবে। জনগণ কোনো অবস্থাতেই যেন অসৎ ব্যক্তিদের নেতা বা প্রতিনিধি হিসাবে নির্বাচিত না করে। নির্বাচিত করার আগে দলের দিকে না তাকিয়ে ব্যক্তির সততার দিকে তাকাতে হবে। ব্যক্তির সততার দিকে গভীরভাবে লক্ষ্য রেখে যেন ভোট দেয় এবং জনপ্রতিনিধি নির্বাচিত করে। পেশায় চিকিৎসক এই দম্পতি এই প্রসঙ্গে ধানমন্ডি মোহাম্মদপুর থেকে 1996 সালের 12 জুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ডক্টর কামাল হোসেনের কথা বললেন। চিকিৎসক দম্পতি অত্যন্ত আক্ষেপের সাথে বললেন, তারা ধানমন্ডি নির্বাচনী এলাকার ভোটার। নির্বাচনের সময় তারা ঢাকার বাইরে ছিলেন। ডক্টর কামাল হোসেনের মতো একজন সৎ ও শিক্ষিত লোক নির্বাচনে দাঁড়িয়েছেন বলে তারা অত্যন্ত তাড়াহুড়ো ও কষ্ট করে ঢাকায় এসে ডক্টর কামাল হোসেনকে ভোট দেন। কিন্তু ভোট গণনায় দেখা গেল ডক্টর কামাল হোসেনের শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। অথচ ধানমন্ডি মোহাম্মদপুর এলাকার প্রায় সকল ভোটারই শিক্ষিত। তাই এই ডাক্তার স্বামী স্ত্রীর অভিমত হলো, সর্বপ্রথম জনগণকে সৎ হতে হবে, ঠিক হতে হবে। সৎ ও শিক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, তাহলেই আমাদের দেশ সৎ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে ওয়াদা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে মূলত এবং প্রধানত 3টি ওয়াদা করেছিলেন। এই 3টি গুরুত্বপূর্ণ ওয়াদা, প্রথমটি হচ্ছে রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন, দ্বিতীয়টি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974, যে আইনের বিচারে যে কাউকে কারাগারে আটক রাখা যায়, বাতিল করবেন, এবং তৃতীয় হচ্ছে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা এবং পৃথক করবেন। এই 3টি ওয়াদার প্রথমটি টেলিভিশন ও রেডিওর স্বায়ত্তশাসন, মাশাআল্লাহ, এটা বলার বা লেখার কোনো প্রয়োজনই পড়ে না। এরশাদের আমলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা লক্ষ লক্ষ বার টেলিভিশনকে বলেছেন সাহেব বেবির গোলামের বক্স। বেগম খালেদা জিয়ার আমলে বিরতিহীন ও লাগামহীনভাবে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে টেলিভিশনের কথা তিনি বিবি গোলামের বক্স বলেননি। এখন সেই বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তার ওয়াদা এমনভাবে পূরণ করছেন যে মানুষ এখন বলে বাপ বেটির বাক্স। আর দ্বিতীয় ওয়াদা বিশেষ ক্ষমতা আইন 1974, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার এই কালো আইনটি বাতিল করবেন কিভাবে, কোন যুক্তিতে? এ যে তার পিতা শেখ মুজিবের তৈরি করা কালো আইন। এই বিশেষ ক্ষমতা আইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা সহ এদেশের হাজার হাজার নির্দোষ নিরপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে আটকে রেখেছে। পিতা সৃষ্টি করা মানুষকে নিগৃহীত করা ও অত্যাচার করা এই কালো আইন তিনি বাতিল করলে পিতার অযোগ্য কন্যা যোগ্য উত্তরস্বরী তিনি কিভাবে দাবি করবেন?
তাই তিনি ক্ষমতায় গিয়েই বললেন, বিশেষ ক্ষমতা আইন 1974 সে তো বাতিল করার প্রশ্নই আসে না। এ তো যোগ্য পিতার যোগ্য কন্যা, যোগ্য উত্তরস্বরী, বাপকা বেটি। এই কালো আইনটি শুধু পুরোপুরি বহালই রাখলেন না, এর কার্যকারিতা প্রয়োগ করতে লাগলেন। কালো আইনের এই প্রয়োগ করতে গিয়ে বিরোধী দলের 4 নেতাকে বিনা কারণে বিনা বিচারে কারাগারে আটকে রাখলেন। মহামান্য আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে শাস্তিস্বরূপ অর্থদণ্ড দেয়। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদার কথা তো মনেই হয়নি, লজ্জাও হয়নি। হাজার হলেও বাবার তৈরি করা এবং রেখে যাওয়া এই কালো আইনটি বহাল রেখেছেন এবং তৃতীয় ওয়াদা বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করা, এই নিয়ে তিনি ভুলেও টু শব্দ করছেন না, বেমালুম চেপে যাচ্ছেন। আমার ফাঁসি চাই বইয়ের এই পর্বে সুরে সুরে কথা বলা। রাজনীতিতে সুরে সুরে কথা বলতে হয়। পার্টি বা সংগঠনের মূল নেতা বা নেত্রী যিনি, তার সুরে সুরে কথা বলতে হয়। আপনি যে পর্যায়ের নেতা বা কর্মী হন না কেন, পার্টি বা সংগঠনের অথবা রাষ্ট্রের মূল নেতা যিনি, যার হাতে মূল ক্ষমতা, যদি চৈত্রের ভরদুপুরেও বলেন এখন ডাক, আপনাকেও তাই বলতে হবে। যদিও তখন ভরদুপুর, তবুও ভুলেও তা বলতে পারবেন না। যদি সুরে সুরে কথা না বলে সত্যি কথা বলে, তাহলেই আপনি নেতার কাছে হবেন অগ্রহণযোগ্য ব্যক্তি। নেতা বা নেত্রী যা বলবেন তা যতই অসত্য বা ভুল হোক না কেন, তা আপনাকে তালে তালে সুরে সুরে ঠিক সব ঠিক বলে যেতে হবে। যদি তা না পারেন, তাহলে আর যাই হোক অন্তত রাজনীতিতে সাইন করতে পারবেন না, যোগ্য হতে পারবেন না। আর রাজনীতিতে যিনি মূল নেতানেত্রী বা ক্ষমতার মূল মালিক, অর্থাৎ যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু, তার কাজ হলো যে তার সাথে তালে তাল মিলিয়ে সুরে সুরে কথা বলবে বা কাজ করবে, তাকেই সবচেয়ে যোগ্য ও অনুগত্যশীল মনে করা। এর বাইরে তিনি আর কিছুই মনে করতে পারেন না। অর্থাৎ ভুল করেই হোক অথবা ইচ্ছা করেই হোক, তিনি দিনকে রাত বলছেন এবং অধীনস্থ কোনো নেতা বা কর্মী যদি তা শুধরে দেয়, তাহলে তিনি ধরে নেন অধীনস্থ ওই লোক তার প্রতি অনুগত্যশীল নয়, যোগ্যও নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যা বলবেন এবং করবেন তা সঠিক হোক না হোক, অবশ্যই বলতে হবে ঠিক, সবটাই ঠিক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতিতে প্রথম কথা হচ্ছে তার কোনো ভুল থাকতে পারবে না, তার কোনো ভুল থাকতে পারে না। কেউ যদি মনে করে তার ভুল হয়েছে, তাহলে তাকে রাজনীতির প্রথম কথা পুনরায় স্মরণ করাতে হবে। ঠিক ঠিক নেত্রী, আপনি যা বলেছেন বা যা করেছেন তা সব ঠিক। শেখ হাসিনার রাজনীতিতে যারা এভাবে চলেছে তারাই উপরে উঠেছে এবং সফল হয়েছে। এই বইয়ের পরবর্তী পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন।